এই গল্পটা শোনার আগে একটু নিশ্চিত হয়ে নিন আশেপাশে কেউ নেই, কারণ আজকের কথাগুলো আমার নিজের জীবনের এমন কিছু অধ্যায়ের যা সমাজের চোখে একদমই মানানসই নয়। জানি আপনারা অনেকেই এমন গল্প শুনতে ভালোবাসেন, যেখানে লুকিয়ে থাকে তীব্র টানাপোড়েন আর গোপন ভালোবাসার এক অন্য জগৎ। বিশ্বাস করুন, আমার জীবনেও এমন একটা জগৎ তৈরি হয়েছিল, যেখানে ভালো মন্দ, ঠিক ভুল সব সীমারেখা কেমন যেন ঝাপসা হয়ে গিয়েছিল। একটা সময় তো মনে হতো এই ঘোর লাগা জীবনটাই আসল, আর বাকি সবটাই লোক দেখানো। আমার নাম অনুশ্রী, আমার বাড়ি বর্ধমানে। এখানকার সাধারণ একটা মেয়ে আমি। যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়ি এসেছিলাম তখন আমার বয়স ২১। স্বপ্ন ছিল নতুন একটা সুন্দর সংসার সাজাবো। স্বামীর ভালোবাসা, পরিবারের আদর সব পেয়ে খুব খুশি ছিলাম। কিন্তু কে জানত আমার জীবনের স্রোত কোন অপ্রত্যাশিত বাঁকে মোড় নেবে। শ্বশুরবাড়িতে এসেছিলাম নতুন বউ হয়ে, আর আমার সব দায়িত্ব, সব সুখ দুঃখের সঙ্গী হয়ে ওঠার কথা ছিল আমার স্বামী সুজয়। কিন্তু ভাগ্যের কি পরিহাস, আমার জীবনটা কেমন যেন জড়িয়ে গেল আমার দেবরের সাথে। হ্যাঁ, আমার দেবর সুমিত। সুজয় আর সুমিত দুই ভাই, যেন দিন আর রাতের মতো। সুজয় ছিল শান্ত, ধীর স্থির আর দায়িত্বশীল, আর সুমিত, সে ছিল একদম উচ্ছল, প্রাণবন্ত, এক ঝলক তাজা বাতাসের মতো, হাসি খুশি বন্ধুদের নিয়ে মেতে থাকা এক যুবক। প্রথম প্রথম সুমিতের সাথে আমার সম্পর্কটা ছিল শুধুই একজন ভাবির সাথে দেবরের, যেমনটা ৮-১০টা বাঙালি বাড়িতে হয়। ওর কোনো দরকার হলে আমাকে বলতো, আমিও ওকে নিজের ছোট ভাইয়ের মতোই দেখতাম, আদর করতাম। ও যখন পড়ালেখা নিয়ে চিন্তায় থাকত, আমি ওকে সাহস দিতাম। দুপুরবেলা যখন শ্বশুরমশাই আর শাশুড়িমা ঘুমাতেন আর সুজয় থাকত দোকানে, তখন বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগত। সুমিত সেই সময়টায় আমার সাথে গল্প করতে আসত। প্রথমে গল্পের বিষয় থাকত ওর কলেজের কথা, বন্ধুদের দুষ্টুমি, সিনেমা, গান। আমি ওকে চা করে দিতাম, কখনো সখনো ওর পছন্দের রান্নাও করে খাওয়াতাম। ও আমার রান্নার খুব প্রশংসা করত, আর ওর চোখে সেই প্রশংসা দেখে আমার একটা অদ্ভুত ভালো লাগত, কেমন যেন একটা গর্ব হতো নিজের ভেতরে। কিন্তু কখন যে এই ভাই বোনের মতো মিষ্টি সম্পর্কটা এক অন্যদিকে মোড় নিতে শুরু করল, তা আমি নিজেও টের পাইনি। খুব ধীরে ধীরে, চোখের ভাষায়, একটা নিঃশ্বাসের উষ্ণতায় বা কোনো এক অজান্তের ছোঁয়ায় সেই অদৃশ্য দেয়ালটা ভেঙে যেতে শুরু করল। মনে আছে, একবার আমার শরীরটা খুব খারাপ ছিল, জ্বর আর মাথা ব্যথা নিয়ে বিছানায় শুয়েছিলাম। সুজয় বাইরে ছিল, শাশুড়িমা হয়তো পাড়া বেড়াতে গিয়েছিলেন। তখন সুমিত কলেজে না গিয়ে আমার পাশে এসে বসেছিল। ওর নরম হাতটা যখন আমার কপালে রেখেছিল, তখন ওর ছোঁয়ায় আমার সারা শরীরে কেমন যেন একটা শিহরণ খেলে গিয়েছিল। ওর চোখে ছিল গভীর উদ্বেগ, যা আমার স্বামীর চোখেও আমি দেখিনি। সেদিন আমি ওর কাঁধে মাথা রেখে প্রায় আধ ঘন্টা কেঁদেছিলাম। ওর টি শার্ট ভিজে গিয়েছিল আমার চোখের জলে। সেদিন ও একটা কথাও বলেনি, শুধু আমার মাথায় হাত বুলিয়ে গিয়েছিল। সেই নীরবতা, সেই স্পর্শটা আমার মনে গভীর দাগ কেটেছিল। কেমন যেন একটা অদ্ভুত নিরাপত্তা অনুভব করেছিলাম ওর কাছে। সেই ঘটনার পর থেকে সুমিতের চোখে আমার জন্য এক ধরনের অধিকার বোধ দেখতে পেতাম, আর আমিও যেন নিজের অজান্তেই ওর দিকে কেমন একটা আলাদা টান অনুভব করতে শুরু করলাম। মাঝে মাঝে ও যখন আমার পাশ দিয়ে হেঁটে যেত, ওর শরীরের মিষ্টি গন্ধটা আমাকে কেমন যেন অস্থির করে তুলত। কোনো এক গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, আমি বিছানায় শুয়ে কেবল সুমিতের কথা ভাবতাম ওর চোখের গভীরতা, ওর হাসির ভঙ্গি, ওর গলার স্বর। নিজেকে বারণ করতাম, এ কেমন চিন্তা, আমি একজন বিবাহিত নারী আর ও আমার দেবর। কিন্তু মন তো কিছু মানতে চাইত না। এই অস্থিরতা, এই পাপবোধ আমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। কিন্তু ওর কাছাকাছি থাকার সেই তীব্র আকাঙ্ক্ষা আমাকে সব ভুলে যেতে প্ররোচিত করত। আমার পরনে তখন একটা হালকা সবুজ রঙের শাড়ি, আঁচলটা বারবার কাঁধ থেকে নেমে যাচ্ছিল। ঘরের কোণে রাখা আয়নায় নিজেকে দেখছিলাম, কেমন যেন অন্যরকম লাগছিল। একটা অদ্ভুত বিষণ্ণতা আর গোপন আনন্দ আমার চোখে মুখে খেলা করছিল। নিজেকে বড্ড বেশি দুর্বল আর অসহায় মনে হচ্ছিল।
এই অনুভূতির টানাপোড়েনটা আমি কাউকে বলতেও পারতাম না। এই কঠিন সময়ের প্রতিটি মুহূর্ত আমি একা লড়াই করছিলাম, নিজের সাথে, নিজের ইচ্ছার সাথে। এই গোপন অধ্যায়টা শুরু হয়েছিল একদম অজান্তে, কিন্তু এর গভীরতা ক্রমেই বাড়ছিল, যা আমাকে এক অজানা পরিণতির দিকে ঠেলে দিচ্ছিল। যদি এমন আরও অনেক না বলা কথা, অনেক গোপন অধ্যায় জানতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনাদের প্রতিটি সমর্থন আমাকে আরও গল্প বলতে সাহস যোগাবে। সুমিতও যেন আমার এই দুর্বলতাটা টের পাচ্ছিল। সেও বুঝতে পারছিল আমার চোখে তার জন্য কেমন একটা লুকানো মায়া জমেছিল। আমাদের সম্পর্কটা তখন এমনই এক সূক্ষ্ম সুতোয় ঝুলছিল, যা যে কোনো মুহূর্তে ছিঁড়ে যেতে পারত। বাড়িতে যখন শ্বশুর মশাই, শাশুড়ি মা বা সুজয় থাকত, তখন আমরা দুজনেই খুব স্বাভাবিক থাকার চেষ্টা করতাম, হাসতাম, গল্প করতাম, কিন্তু চোখের কোণায় এক পলকের জন্য হলেও একে অপরের দিকে তাকিয়ে নিতাম। সেই এক পলকের দৃষ্টিতেই যেন আমাদের মনের সব কথা বলা হয়ে যেত। সেই দৃষ্টিতে লুকানো থাকত এক রাশ অব্যক্ত আকাঙ্ক্ষা, এক গভীর তৃষ্ণা। আমাদের গোপন অভিসার বলতে বোঝাতো বাড়ির ভেতরে সেই সব সময়, যখন সবাই ঘুমিয়ে পড়ত বা বাড়ি থেকে বাইরে থাকত। দুপুরবেলা সুজয় দোকানে গেলে, শাশুড়িমা প্রতিবেশীর বাড়ি গেলে, অথবা রাতে যখন সব কাজ সেরে ঘুমাতে যেতাম, সেই সময়টাতেই আমাদের গোপন জগৎটা তৈরি হতো। মাঝে মাঝে সুমিত মাঝরাতে আমার ঘরের দরজার বাইরে এসে কড়া নাড়ত, খুব হালকা শব্দে, যাতে অন্য কেউ না টের পায়। আমার বুকটা ধুকপুক করে উঠত। সারাদিনের ক্লান্তি ভুলে আমি যেন চাতক পাখির মতো অপেক্ষা করতাম এই মুহূর্তটার জন্য। দরজা খুলে দিত সুমিত, ফিসফিস করে বলতো, ঘুম আসছে না ভাবি। আমিও একই ভঙ্গিতে বলতাম, আয়, ভেতরে আয়। তারপর আমরা দুজনে বসতাম, হয়তো আমার খাটের কোণে অথবা ঘরের মেঝেতে মাদুর পেতে। তখন বাইরের পৃথিবীর সব কোলাহল কেমন যেন থেমে যেত। শুধু আমাদের দুজনার নিঃশ্বাসের শব্দ আর চাপা হাসির ফিসফিসানি শোনা যেত। আমাদের কথা শুরু হতো সাধারণ বিষয় দিয়ে, সুমিতের কলেজের দিনলিপি, বন্ধুদের গল্প বা তার ভবিষ্যতের স্বপ্ন। কিন্তু ধীরে ধীরে সেই গল্পের মোড় ঘুরত আমাদের সম্পর্কের দিকে। সুমিত প্রায়ই আমার হাত ধরে বলতো, ভাবি, তুমি না থাকলে আমার জীবনটা কি হতো কে জানে। ওর কথায় একটা গভীর বিশ্বাস আর নির্ভরশীলতা ছিল। ওর সেই স্পর্শে আমার সারা শরীরে যেন বিদ্যুতের ঢেউ খেলে যেত। আমার ঠোঁটে হাসি থাকলেও মনে থাকত এক অদ্ভুত দহন। আমি জানতাম এই স্পর্শ, এই কথাগুলো ঠিক নয়, কিন্তু আমি নিজেকে আটকাতে পারতাম না। ওর চোখে তাকিয়ে আমার পৃথিবীটা কেমন যেন ছোট হয়ে আসত। মনে হতো শুধু আমরা দুজন আর এই গোপন আধার। একদিন সুমিত আমার পাশে বসেছিল। আমি তখন আমার চুলের চড় ছাড়াচ্ছিলাম। আমার ভেজা চুল থেকে মিষ্টি গন্ধ বেরোচ্ছিল। সুমিত আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। আমার হাত থেকে চিরুনিটা আলতো করে নিয়ে সে নিজেই আমার চুল আঁচড়ে দিতে শুরু করলো। ওর হাতের স্পর্শে আমার বুকটা বারবার কেঁপে উঠছিল। আমি চুপ করেছিলাম, কোনো প্রতিবাদ করতে পারিনি। ওর নরম আঙুলগুলো যখন আমার চুলের মধ্যে দিয়ে চলছিল, তখন আমার মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে। সেই মুহূর্তটা ছিল একদিকে খুব মধুর, অন্যদিকে ভীষণ যন্ত্রণাদায়ক, কারণ আমি জানতাম এই সব কিছুই ভুল। কিন্তু এই ভুলটাই তখন আমার কাছে ভীষণ আকাঙ্ক্ষিত ছিল। সুমিত একবার আমাকে বলেছিল, ভাবি, আমি জানি এটা ঠিক নয়, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। তোমার চোখের দিকে তাকালে আমার মনে হয় আমার সব কষ্ট তুমি বোঝো। তোমার কাছে এলেই আমি শান্তি পাই। ওর কথাগুলো আমার বুকের ভেতরটা ছুঁয়ে গিয়েছিল। আমারও তো একই অনুভূতি ছিল। আমার স্বামী সুজয় ভালো মানুষ ছিল, কিন্তু তার সাথে আমার মন খুলে কথা বলা বা নিজের সব দুর্বলতা দেখানোর সুযোগটা ছিল না। সুজয় হয়তো বুঝত না বা বোঝার চেষ্টাও করত না আমার ভেতরের একিকত্বটা। সুমিত যেন আমার সেই না বলা কথাগুলো সব বুঝতে পারত। আমার মনের গভীরে জমে থাকা সব না বলা অভিযোগ, সব চাপা দীর্ঘশ্বাস যেন সুমিতের চোখের আয়নায় ধরা পড়ত। আর ঠিক এই দুর্বলতাটাকেই সুমিত অজান্তেই আঁকড়ে ধরেছিল। আমাদের এই লুকানো সম্পর্কটা একটা গভীর জালে জড়িয়ে ফেলছিল আমাকে। দিনের বেলা সুজয়ের সাথে কথা বলতে গিয়েও আমি কেমন যেন অন্যমনস্ক হয়ে যেতাম। আমার চোখে বারবার এই গল্পটা শোনার আগে একটু নিশ্চিত হয়ে নিন আশেপাশে কেউ নেই, কারণ আজকের কথাগুলো আমার নিজের জীবনের এমন কিছু অধ্যায়ের
যা সমাজের চোখে একদমই মানানসই নয়। জানি আপনারা অনেকেই এমন গল্প শুনতে ভালোবাসেন, যেখানে লুকিয়ে থাকে তীব্র টানাপোড়েন আর গোপন ভালোবাসার এক অন্য জগৎ। বিশ্বাস করুন, আমার জীবনেও এমন একটা জগৎ তৈরি হয়েছিল, যেখানে ভালো মন্দ, ঠিক ভুল সব সীমারেখা কেমন যেন ঝাপসা হয়ে গিয়েছিল। একটা সময় তো মনে হতো এই ঘোর লাগা জীবনটাই আসল, আর বাকি সবটাই লোক দেখানো। আমার নাম অনুশ্রী। আমার বাড়ি বর্ধমানে। এখানকার সাধারণ একটা মেয়ে আমি। যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়ি এসেছিলাম, তখন আমার বয়স ২১। স্বপ্ন ছিল নতুন একটা সুন্দর সংসার সাজাব। স্বামীর ভালোবাসা, পরিবারের আদর সব পেয়ে খুব খুশি ছিলাম। কিন্তু কে জানত আমার জীবনের স্রোত কোন অপ্রত্যাশিত বাঁকে মোড় নেবে। শ্বশুরবাড়িতে এসেছিলাম নতুন বউ হয়ে, আর আমার সব দায়িত্ব, সব সুখ দুঃখের সঙ্গী হয়ে ওঠার কথা ছিল আমার স্বামী সুজয়। কিন্তু ভাগ্যের কি পরিহাস, আমার ভেতর থেকে একটা কণ্ঠস্বর যেন চিৎকার করে বলছিল, হ্যাঁ, তুমি ভুল করছ। সেই চিৎকারটা আমার বিবেক থেকে আসছিল। এই সম্পর্কটা যত গভীর হচ্ছিল, ততই যেন আমি নিজেকে হারাচ্ছিলাম। আমার মানসিক শান্তি পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। আমি রাতে ঘুমাতে পারতাম না, দিনে কোনো কাজে মন বসাতে পারতাম না। বুকের ভেতরটা সবসময় একটা চাপা যন্ত্রণায় পুড়ে যেত। আমি উপলব্ধি করলাম, এই গোপন ভালোবাসা বা আকর্ষণ যা একসময় আমাকে তীব্র সুখ দিত, এখন সেটাই আমার সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। শারীরিক নৈকট্য বা মানসিক আসক্তি যা আমাদের দুজনকে কাছাকাছি এনেছিল, এখন সেটাই আমার শান্তির সবচেয়ে বড় শত্রু। আমি সিদ্ধান্ত নিলাম, এই চক্র থেকে আমাকে বের হতেই হবে। যদিও সেটা খুব কঠিন কাজ হবে, কারণ সুমিতের প্রতি আমার একটা গভীর মায়া জন্মে গিয়েছিল। কিন্তু নিজের মানসিক শান্তি আর পরিবারের সম্মান বাঁচাতে আমাকে এই কঠিন সিদ্ধান্তটা নিতেই হতো। পরের দিন সকালে আমি সুমিতকে ডাকলাম। ও ঘরে এলে আমি ওকে স্পষ্ট করে বললাম, সুমিত, এই সম্পর্কটা আর চলতে পারে না। আমাদের দুজনের জন্যই এটা ভালো না। সুমিত প্রথমে খুব রেগে গেল, তারপর কাকুতি মিনতি করতে শুরু করল। আমাকে বোঝানোর চেষ্টা করল যে আমার ভালোবাসা কতটা সত্যি। ও বারবার বলছিল, তুমি আমাকে ছেড়ে যেও না ভাবি। ওর চোখে জল দেখে আমার বুক ফেটে যাচ্ছিল। কিন্তু আমি জানতাম, এই দুর্বলতা আমাকে আবার একই ভুল পথে নিয়ে যাবে। আমি ওকে বোঝালাম, এই ভালোবাসার কোনো ভবিষ্যৎ নেই সুমিত, এটা শুধু আমাদের সবাইকে কষ্ট দেবে। আমি ওকে দৃঢ়ভাবে বললাম, আমাদের যা হয়েছে তা ভুলে যাওয়াই ভালো। সেদিন সুমিত খুব ভেঙে পড়েছিল। ও আমার ঘর থেকে চলে গিয়েছিল একটা অসহায় দৃষ্টি নিয়ে। আমারও খুব খারাপ লাগছিল, মনে হচ্ছিল আমি যেন ওর হৃদয়টা ভেঙে দিয়েছি। কিন্তু আমি জানতাম, আমি সঠিক কাজটাই করেছি। এই ধরনের সম্পর্ক সাময়িক আনন্দের জন্ম দিলেও পরিণামে শুধু কষ্ট আর অনুশোচনাই এনে দেয়। সমাজের নিয়ম, পারিবারিক সম্মান এসবের ঊর্ধ্বে গিয়ে কোনো সম্পর্কই স্থায়ী হতে পারে না, বিশেষ করে যদি তা অন্যের অধিকারকে আঘাত করে। আজ আমি অনেক শান্তিতে আছি। সেই কালো অধ্যায়টা আমার জীবনের একটা শিক্ষা হয়ে রয়ে গেছে। এখন আমি জানি, জীবনে কিছু সম্পর্ক যতই তীব্র আকর্ষণ তৈরি করুক না কেন, তাদের একটা সীমারেখা থাকা উচিত। আবেগের বশে এমন কোনো কাজ করা উচিত নয় যা নিজের শান্তি, সম্মান এবং ভালোবাসার মানুষকে কষ্ট দেয়। অনেক সময় আমরা না বুঝেই এমন ভুল পথে চলে যাই, যেখানে ফিরে আসাটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। নিজের মনকে নিয়ন্ত্রণ করা, সঠিক সিদ্ধান্ত নেওয়া, এগুলোই জীবনের আসল পরীক্ষা। মনে রাখবেন, ক্ষণিকের আনন্দের জন্য সারা জীবনের শান্তি বিসর্জন দেওয়াটা বোকামি। ভালোবাসার আগে তাই নিজের বিবেক আর মূল্যবোধকে প্রাধান্য দেওয়াটা খুব জরুরি। এই গল্পটা হয়তো আপনাদের মনের ভেতরটা ছুঁয়ে যাবে, কিন্তু এর থেকে যে শিক্ষাটা পেলাম, সেটা যেন আপনাদের জীবনে কোনো ভুল করার আগে একবার ভাবতে শেখায়।